পার্বতী পরমেশ্বর। এই নাও তোমার প্রিয় ডিম ভাজা। আরে বাহ, আপনি তো আমার পছন্দর খুব খেয়াল রাখেন। হ্যাঁ, তুমি বললে আমি আমার নিজের হাতে খাইয়ে দেবো তোমাকে। না না না, তার কোনো প্রয়োজন নেই। আমি নিজেই আমার হাত দিয়ে খেয়ে নেব। আচ্ছা, তাহলে আমাকেও খাইয়ে দাও না। নিশ্চয়ই। কেমন লাগলো? হেভি হয়েছে। আচ্ছা, তুমি এত ভালোবেসে কথা বলছো আমার সাথে, যেমন বিয়ের দিন বলেছিলে। খুব ভালো লাগছে আমার। আমি কি আমার রেডিওটা একটু চালাতে পারবো? একটু পুরনো ঠিকই, খটখট করে, কিন্তু আমার খুব পছন্দের। খটখট করে আপনার মতো? হ্যাঁ, কি বললেন? না, আপনি রেডিও শুনতে পারেন বিন্দাস। যাই হোক, আজ আমি শহরের বাইরে যাচ্ছি একটা কেসের ব্যাপারে, কালকেই ফিরবো। যাই হোক, দামিনী দেবী তো আছেন। ঠিক আছে, আমি আসি। শোনো না, বলো না। তাড়াতাড়ি আসবে, হ্যাঁ? আর মনে করে আমাকে একটা ফোন করবে, হ্যাঁ? শুধু তোমাকেই মনে করব। এখন আমি চলি। হ্যাঁ, আমি চলে যাচ্ছি বলতে নেই, বলতে হয় আসি। এরকম বলে? হ্যাঁ। ঠিক আছে, আমি আসছি। ইন্সপেক্টর যুবরাজ, হ্যাঁ, ইয়েস ম্যাডাম। এই হলো রিপোর্ট যেগুলো আপনি চেয়েছিলেন। সিলিন্ডার ব্লাস্ট আর শর্ট সার্কিটের দুটো লাশ পেয়েছি। আমরা আরও অনুসন্ধান চালানোর আগেই কেস সিআইডির কাছে চলে যায়। বাড়ি ব্লাস্টের পর যেরকম ছিল সেরকমই আছে তো? আগে হ্যাঁ, আসুন দেখুন। চলুন। এজেন্ট বাণীকে কোনো ইম্পর্টেন্ট ইনফরমেশন দিতে চেয়েছিল মনিকা আর দুষ্যন্ত, কিন্তু ইনফরমেশন দেওয়ার আগেই ওদের মৃত্যু হয়। হয়তো ওই ইনফরমেশন রিলেটেড কোনো প্রমাণ পেয়ে যাবো এখানে। হ্যাঁ, চলুন দেখি। এটা কি মুভার্স আর প্যাকার্সের প্যাকেট এখানে? এটা তাদের হতে পারে যারা ওদের ওপরে হামলা করেছিল। হতে পারে, আবার এটাও হতে পারে এখানে ওই বোমটা ছিল, যেটা ফাটলে এরকম মনে হবে সিলিন্ডার ব্লাস্ট হয়েছে। ব্যাকইয়ার্ড চেক করি। এখানে তো সেরকম কিছু নেই। এক মিনিট। এই কুরিয়ারের কভারটা এখানে কি করছে? জাপানিজে লেখা, শুধু নামটা ইংলিশে রয়েছে, মারিয়া ফার্নস। এই মারিয়াটা কে? মনিকা মারিয়া ফ্রান্স নামে পরিচিত ছিল। এবার এই কুরিয়ারটা যেই নিয়ে আসুক না কেন, সেই মিশনটার ব্যাপারে নিশ্চয়ই কিছু না কিছু তো জানেই। স্যার, এগুলো দয়ার বিয়ের ছবি। এগুলো নকল নয় স্যার, একদম আসল। কি? কোনো ভুল হচ্ছে না তো তোমার? না স্যার, এক্সপার্টকে দিয়ে চেক করিয়েছি, উনিই বললেন এগুলো আসল। দয়া তো কখনো মিথ্যে বলে না স্যার, বুঝতে পারছি না। সেটাই তো অভিজিৎ, এবার আমার মাথায় কিছু কিছু আসছে। মনে হচ্ছে কেউ দয়ার মুখের আদলে মাস্ক তৈরি করে সেটা পরে ওই রজনীর সঙ্গে বিয়ের ছবি তুলেছে। সে যেমন চতুর তেমন বুদ্ধিমান। ও জানতো যে নকলপটও ধরা পড়ে যাবে। স্যার, তবে এই ছবিগুলো কাছ থেকে তোলা হয়নি স্যার, সমস্ত ছবিগুলো দূর থেকে তোলা হয়েছে। হ্যাঁ, কিন্তু এই রজনী, এর আসল পরিচয়টা কি? স্যার, রজনী কুমারী ওর আসল নাম। ওর আধার কার্ড, ওর প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স সব আমি চেক করেছি। ওর বান্তুরেই জন্ম আর
সাতারাতেই পড়াশোনা করেছে। যদি এটাই হয় তাহলে অভিজিৎ, এই রজনীর কীর্তিকলাপ প্রমাণ করা বেশ কঠিন হয়ে দাঁড়াবে। শহরে এমন কোনো ইভেন্ট কি হতে চলেছে? স্যার, একটা ইভেন্ট আছে যেটা ওদের কাজের। কি? স্যার, একটা কনভয় যাবে 5 টন সোনা নিয়ে বেসরকারি ব্যাংকের উদ্দেশ্যে। তো হতে পারে যে আতঙ্কবাদীরা নিজেদের ফান্ডের জন্য লুট করার চেষ্টা করবে। একদম ঠিক বলেছো অভিজিৎ, এটাই ঘটেছে। যারই সিকিউরিটি আছে না এই সোনার ট্রান্সপোর্টে, ওকে বলতে হবে, ওকে অ্যালার্ট করতে হবে। আর ওকে এটাও বলতে হবে আমাদের নজরে থাকবে সোনার দেওয়া নেওয়ায়। আর অভিজিৎ, আমি মিশিকার কাছে যাচ্ছি, আর তুমি আর দয়া ওখানে চলে যাও আর খুব ভালো করে জিজ্ঞাসাবাদ করো। কিছু না কিছু তো নিশ্চয়ই আমাদের হাতে আসবে ওখান থেকে। তাহলে এই হলো তোমার শ্বশুর বাড়ি। তুমিও ভাই আমার পেছনে লাগছো, হ্যাঁ? আরে না বলে বিয়ে করলো তো বন্ধুরা বলবেই। কমলা আন্টি নমস্কার। হ্যাঁ, নমস্কার কেমন নমস্কার। আছেন আপনি? আমি ঠিক আছি। রজনীর সাথে ঝগড়া করনি তো? আরে এসো এসো জামাই বাবা, এসো। কি খাবে? রজনী মা তো কিছু বলেনি। কিছু ব্যবস্থা করছি। না, কোনো ব্যাপার না, ঠিক আছে। অভিজিৎ, গ্রাম একদম ফাঁকা, বাচ্চাগুলোকে কোথাও দেখা যাচ্ছে না। আগের বার তো অনেক সরগরম ছিল জায়গাটা। এদেরকে কোথাও যেন দেখেছি। এটা তো সেই রিপোর্টার না যে ব্যুরোতে এসেছিল। আচ্ছা কাকা, সব ঠিক আছে তো এখানে? হ্যাঁ হ্যাঁ, সবকিছু ঠিকই তো আছে। না মানে আমরা এমনি খোঁজ খবর নিতে এসেছিলাম আর কি। বসবেন না? না না, আমরা আমরা আসছি। হ্যাঁ, আবার আসবেন। শোনো, একটা কাজ করো, বাচ্চাদের ছেড়ে দিয়ে এসো গ্রামে। সিআইডি চলে গেছে ওখান থেকে। যাইনি, সবে তো এলাম। বড় ভুল করেছিস। আরে সিআইডি অফিসার গাড়ি চালাচ্ছে নাকি? আরে আরো একজন সিআইডি অফিসার আমাদের পিছু নিয়েছে, ওকে গাড়ি থামাতে দিও না। তোমাদের কি মনে হয়েছিল আমরা একা মরবো? তোমাদের একসাথে নিয়ে মরবো। বাস দাঁড় করাও তাড়াতাড়ি।
চলো বাইরে যাও, বাচ্চারা বাইরে যাও তাড়াতাড়ি। দয়া, অভিজিৎ, স্যার এই কুরিয়ারের প্যাকেটটা পেয়েছি ওই ক্রাইম সিন থেকে। এখানে নাম অ্যাড্রেসটা ইংলিশে আর জাপানিজে কিছু লেখা রয়েছে। কি হতে পারে? কি হয়েছে? মিশিকা? মিশিকা মিশিকা? মিশিকা কি হয়েছে মা? চোখ খোল মা। ডাক্তারকে ডাকো। দেখো দেখো, বাচ্চারা এসে গেছে, বাচ্চারা এসে গেছে। ভগবান আমাদের কথা শুনেছে। আমার সোনা, কেমন আছিস তুই? মাত্র 5 টন সোনার জন্য এরা সুইসাইড বম্বার সেজে ঘুরে বেড়াচ্ছে আর নিজেকে নিজে উড়িয়েও দিল। দেখি ক্রিমিনাল ডেটাবেস থেকে কি পাওয়া যায়। এদের ইনফরমেশন তো অফিসে পাঠিয়ে দিয়েছি। যতদূর মনে হয় এরা আচ্ছা ডক্টর, এখন বাচ্চা মেয়েটার অবস্থা কিরকম? ঋষিকার দুধে খুব বেশি পরিমাণে ঘুমের ওষুধ ছিল। What? হ্যাঁ, শুনেছেন আপনি ডক্টর কি বললেন? ওর দুধের মধ্যে ঘুমের ওষুধ মেশানো ছিল। ঘুমের ওষুধ দুধের সঙ্গে মিশলো কি করে? কে মিশিয়েছে সেই ঘুমের ওষুধ? এই দায়িত্ব দেওয়া হয়েছিল আপনাকে? স্যার আমি এই ব্যাপারে কিছুই জানি না। আমি তেমন কিছুই করিনি। যেমন দুধ দুধওয়ালা দিয়ে গেছিল সেটাই খাওয়ানো হয়েছে। তাহলে কি শামু ওষুধ মেশানো দুধ বাড়িতে দিয়ে গেছে খাওয়ার জন্য? ও আজকে আসেনি, ওর শরীর ভালো ছিল না আজকে। ও অন্য আরেকজন দুধওয়ালাকে আর পাঠিয়েছিল। সেটা আপনি আমাকে এখন বলছেন? কিছুই বুঝতে পারছি না। এর ক্ষতি করার জন্য কেন উঠে পড়ে লেগেছে এরা? এ কি ক্ষতি করেছে ওদের? স্যার হয়তো ওই লোকটা রজনীর গ্যাংয়ের লোক হবে। কিন্তু এই মেয়েটার সাথে কিসের কানেকশন সেটাই তো বুঝলাম না। স্যার এই প্রশ্নের উত্তরটা ওই কুরিয়ারের প্যাকেটে থাকতে পারে। ওখানে জাপানিজে কিছু লেখাও ছিল। ট্রান্সলেট করে দেখতে হবে। আমাদের ক্ষমা করে দেবেন, আমাদের কিছু করার ছিল না। না না ঠিক আছে, আমরা বুঝতে পারছি। আমার বন্ধু এবং প্রতিবেশীদেরও এরকম ভাবেই ধমকেছে মনে হয় মিথ্যে কথা বলার জন্য। কিছু তো প্ল্যান আছে। এত কিছু করেছে মানে বেশ বড় সড়ো উদ্দেশ্য আছে। এই যে এদের রিপোর্ট এসে গেছে। এই যে সুইসাইড বম্বার ছিল ওর নাম হলো পুরান। কান্ডুল আজম আতঙ্কবাদী গ্রুপের লোকজনেরা। কুবের শাসা, মালজি আর এই কঠিয়াল, এই 3 জনের ফাঁসির সাজা হয়েছে তিনুয়ারাতে এই ব্লাস্ট করার অপরাধে। এদের পরবর্তী উদ্দেশ্য মনে হচ্ছে সোনা লুট করাই হবে। আচ্ছা এই রজনীর ব্যাপারে কি ভাবলে? রজনী, ওর ওপর নজর রাখার জন্য আমি পুরো ঘরেতে স্পাই ক্যামেরা লাগিয়ে দিয়েছি। অ্যালার্ট এসছে, রজনী কারোর সঙ্গে কন্ট্যাক্ট করছে। ডায়না বলছি, পুরো প্ল্যান ঠিক হয়ে গেছে। সোনা ওই ভ্যানে পুরনো রাস্তা দিয়ে 1টা থেকে 2টোর মধ্যে যাবে। ভ্যান সেই সময় লুট করতে হবে। আর চিন্তা করো না, সিআইডি কিছু বুঝতেই পারবে না। ওরা এটাই প্রমাণ করতে ব্যস্ত আমি দয়ার বউই নই। আর ওদের একটা খবর আমার কাছে আছে, কারণ ওদের সিআইডি বিউরোতে আমি একটা ছোট্ট মতো বাগ লাগিয়ে দিয়েছি। স্যার এখানে তো লেখা আছে যে এই কুরিয়ারে একটা লাল রঙের ফ্রক পাঠানো হয়েছে, নেট লাগানো। এটার কি কানেকশন এই কেসটার সাথে? লাল ফ্রক? রবি, যখন বানি মিশিকাকে আমাদের কাছে নিয়ে এসেছিল তখন ওই রকমই একটা ফ্রক পরেছিল, লাল রঙের ফ্রক, নেট লাগানো। কোনো না কোনো কানেকশন নিশ্চয়ই আছে, কোনো না কোনো কানেকশন। হ্যাঁ দয়া,
স্যার এই হলো ডাকাতির পুরো প্ল্যান, যেটা দয়া স্যারের বাড়ি থেকে পেয়েছি। স্যার ভালো হয়েছে আমরা ওই রজনীকে আগে থেকে ধরিনি, নয়তো ওই আতঙ্কবাদী গ্যাং এই কাজটা অন্য কাউকে দিয়ে দিত। স্যার যখন ঘরে পৌঁছলাম তখন ও হ্যাম রেডিও, ইন্টারসেপ্টার, স্পাই ক্যাম্প সবকিছু ভেঙে দিয়েছিল। আর স্যার দামিনী দেবীও বাড়িতে ছিলেন না। আচ্ছা, রজনী ওর সাথে কিছু করেনি তো? আমার প্রথম থেকেই মনে হচ্ছিল স্যার এ কোনো ছোটখাটো অপরাধী নয়, হাই লেভেল ক্রিমিনাল। ইচ্ছে করেই আমাদের বিভ্রান্ত করছিল ওরা, যাতে আমরা অন্যদিকে যাই আর সেই সুযোগে ওরা 5 টন সোনা হাতিয়ে নিতে পারে। না অভিজিৎ, এমন কোনো প্রশ্ন আসছে এই কেসটায় যেটা এখনো পরিষ্কার নয়। রজনী ও জানতো যে ওখানে স্পাই ক্যামেরা আছে, আর ও দেখতে পারে যে ও কি বলছে, কি কাজ করছে, সবকিছু। তারপরেও ও এই পুরো প্ল্যানটা ক্লিয়ারলি বলে দিয়েছে। হতে পারে ও ওভার কনফিডেন্ট, ও চ্যালেঞ্জ করছে। আটকাতে পারো তো আটকে নাও। না দয়া, ও যদি চালাক ক্রিমিনাল হয় তাহলে বোকার মতন নয়, বুদ্ধিমানের মতন কাজ করবে। নিজের প্ল্যানিংটাকে এভাবে রিস্ক নেবে না। স্যার, ওদের সোনা লুটের খবর আমরা পেয়েছি কারণ ওরা চেয়েছিল যে এই খবরটা আমরা পাই। কিন্তু কেন? সেটাই তো। রবি, একটা কাজ করো, তুমি ঘরে গিয়ে মিশিকার ওই লাল রঙের ফ্রকটা নিয়ে এসো। এই ফ্রকটা মনিকার জন্য জাপান থেকে এসেছিল। এটার সঙ্গে সোনা ডাকাতির কোনো কানেকশন নেই, কিন্তু কোনো বিশেষ ব্যাপার আছে এই ফ্রকে, কোনো বিশেষ ব্যাপার। এখন তো মনে হচ্ছে এদের উদ্দেশ্য শুধু সোনা লুট করাই নয়, বরং অন্য কিছু। না হলে দুষ্যন্ত আর মনিকার মতো এজেন্ট এই ডাকাতির জন্য নিজেদের প্রাণ দিত না। স্যার এই ফ্রকে কোথাও তো কিছু লেখা নেই। কোথাও এই ফ্রকটা ফলস নয় তো স্যার? আমাদের আমাদের লক্ষ্য থেকে হটানোর জন্য। মেড ইন ইন্ডিয়া, এখানেও একটা লেভেল মেড ইন ইন্ডিয়া। এক মিনিট, দেখো এর পাশে একটা কি লেখা রয়েছে। ভেতরে দেখো জাপানি ভাষায় লেখা, আর এদিকে মেড ইন ইন্ডিয়া। কি লেখা থাকতে পারে জাপানি ভাষায়? এটা ট্রান্সলেট করে দেখতে হবে। পুরবি, স্যার দেখো তো জাপানি ভাষায় কি লিখেছে, ট্রান্সলেট করে বলো তো। ও কখন রেডি হয়ে গেছে? ওই দেখো বাইরে খেলছে। সত্যি এবারের ধামাকা এমন হবে যার শব্দ অনেকগুলো যুগ মনে রাখবে। আমরা ঠিকঠাক বেরোতে পারবো তো এখান থেকে? আরে 100%। এমনিতেও আমাদের ওপর কারোর সন্দেহ নেই। আর যতক্ষণে আমরা এখান থেকে বেরোবো ততক্ষণে তো এই বাড়ির আর এই জায়গাটারও চিহ্ন মিটে যাবে। আর একটু দেখো একবার আমার হাতের কারিগরি। কেউ বলতে পারবে এটা নকল পাসপোর্ট? তুমি নকল পাসপোর্ট নিয়েই পড়ে থাকো, আসল ধামাকা তো আমি করব। স্যার, এই কুরিয়ারটা আপনার।
এজেন্ট বানি, ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট থেকে। আমি আপনাদের কল করেছিলাম। থ্যাংক গড আপনারা এসেছেন স্যার। স্যার আমার কাছে বেশি সময় নেই। আমাদের দুজন অফিসার, মনিকা আর তার অ্যাসিস্ট্যান্ট, সিলিন্ডার ফাটার ফলে মারা গেছে ওখানেই। আর এটা দুর্ঘটনা নয় স্যার, এটা একটা ষড়যন্ত্র। ব্যাস, মনিকার এই ভাগ্নি, এই বাচ্চাটাই রয়েছে এখন। আর স্যার একে ওরা মেরে ফেলবে। আপনি কি করে জানলেন এই ব্লাস্টের ব্যাপারে? স্যার আমাদের অফিসার ওকে বলেছিল যদি কোনো প্রবলেম হয় বা কিছু যদি হয়ে যায় ও যেন কল করে আমাকে এখানে ডাকে। যেই আমি ওর কল পাই সাথে সাথে এখানে চলে আসি। এই বাচ্চাটাকে তুমি নিজের ইন্টেলিজেন্স ডিপার্টমেন্টে কেন রাখলে না? আর এই তোমার এই অপারেশনে হেড কে? স্যার আমাদের হেড নিজেই নিখোঁজ, জানি না উনি বেঁচে আছেন কিনা। নিশ্চয়ই আমাদের দলেই কেউ বেইমান আছে, যার জন্যই অপারেশন ফেল হয়েছে। সেই বেঈমান তুমি নও তো? আমাদের সামনে ভালো সাজার নাটক করছো। স্যার আমি যদি বেইমানি করতাম তাহলে আপনাদের কল করে কেন ডাকতাম? হতে পারে এখনো আমার উপর নজর রাখা হচ্ছে। স্যার আমাকে যেতে হবে। কোথাও তুমি যাবে না যতক্ষণ না আমাদেরকে বলছো যে তোমার অপারেশনে পান্ডাটি কে। টেররিস্টদের যারা ফান্ড দিচ্ছিল তাদের এগেনস্টেই ছিল এই অপারেশনটা। আর আমার মনে হয় হয়তো আমাদের অফিসাররা জানতে পেরে গিয়েছিলেন আসল ক্রিমিনাল কে। আমাকে ওরা কিছু বলার আগে ওরা মারা যায়। স্যার স্যার এই হলো আমাদের অফিসাররা। ঠিক আছে, বাচ্চাটাকে আমাদের কাছে রেখে যাও। যদি তোমার সঙ্গে যোগাযোগ করতে চাই তাহলে কিভাবে করব? স্যার এটা গেস্ট হাউসের নাম্বার। আমার সাথে যদি আপনারা কথা বলতে চান আপনারা শুধু আমার নাম বলে যোগাযোগ করাতে বলবেন, ওরা ঠিক যোগাযোগ করিয়ে দেবে। ঠিক আছে। আমার ঘরে লাইট? এ কে ঢুকেছে? হাত উপরে। তুমি কে? এটা কি করছো তুমি? তুমি তোমার বউয়ের উপর গুলি চালাবে? কি বউ? ম্যাডাম মনে হচ্ছে আপনি কোনো ভুল ঠিকানায় চলে এসেছেন। এটা আমার বাড়ি, আপনি বাড়ির ভেতরে ঢুকলেন কি করে? হ্যাঁ, আপনার নাম কি? রজনী কুমারী, মিসেস রজনী দয়া কুমারী। 3 মাস আগে তুমি আমাকে বিয়ে করেছিলে বন্তুরে, ওখান থেকে পালিয়ে গেলে, তাও আবার কাউকে কিছু না জানিয়ে। বন্তুরে? তো আমি মিথ্যে বলছি? আমি একটা ভালো পরিবারের মেয়ে, সেখানে কিনা আমি এক পরপুরুষকে বললো তুমি আমার বর? হ্যাঁ, কি বলছো কি তুমি? তুমিই তো আমাকে তোমার ঠিকানা দিয়েছিলে আর ফোন নাম্বারও তো দিয়েছিলে। আমি দিয়েছিলাম? তো মাথা খারাপ আছে তোমার? মনে হয় তুমি জানো না আমি একজন সিআইডি অফিসার। কি হয়েছে দয়া? তুমি তোমার বউয়ের উপর চিৎকার করছো কেন? আরে সুধা আন্টি, এ আমার বউ নয়। দেখো তোমরা সবাই দেখো। নাও মা, জল খেয়ে নাও। আরে কেন বলছো ও তোমার বউ নয়? তুমি জানো কতক্ষণ ধরে ও তোমার জন্য অপেক্ষা করছিল? আমি দেখলাম, তাই আমি ওকে তোমার বাড়ির ডুপ্লিকেট চাবি দিলাম। আমার বাড়ির চাবি আপনি যে কেউকে কি করে দিয়ে দিলেন? কাউকে? যে কেউ মানে? ও তোমার অপরিচিত নাকি? ও তোমার নিজের স্ত্রী। তো বিয়ে করে নিলে, লুকোচ্ছ কেন? তবে তোমার চয়েসটা খুব সুন্দর। আরে আমি তো ভাবতেই পারিনি যে আপনি এই বয়সে বিয়ে করবেন। আরে আন্টি, আমি কোনো বিয়ে এই বয়সে মানে কি? তুমি সিআইডি, তার মানে এটা নয় যে ওর ওপর তুমি তোমার রাগ দেখাবে। কাকিমা, ও যখন আমাকে বকে আমি তখন সেটা সহ্য করে নি, আর এখন এখন তো বলছি আমি তো স্ত্রী না। খাও। শাবাশ, গুড। শোনো মা, তুমি খাও, আমি একটু ফোনটা ধরি। হ্যাঁ
হ্যাঁ দয়া, স্যার আমি একটা অদ্ভুত সিচুয়েশনে ফেসে আছি স্যার, আপনার সঙ্গে দেখা করতে চাই। আমি মঙ্গলসূত্রের দিব্যি খেয়ে বলছি, আমি তো তোমার অর্ধাঙ্গিনী, আমি কোনো অপরাধী নই। তুমি আমাকে এখানে কেন নিয়ে এসেছো? ধর্মপত্নী, বউ, স্ত্রী, অর্ধাঙ্গিনী, চুপ করো তো। শুনে শুনে আমার কান পচে গেল। আচ্ছা, এতই যখন অসুবিধা আমাকে বিয়ে করার, তাহলে বিয়েটা করেছিলে কেন বলো? স্যার, আমার তোর সাথে বিয়ে করার ইচ্ছেই ছিল না। ওই আমার কাছে এসেছিল আর বাচ্চাদের মতো কান্নাকাটি করছিল, বলল রজনী আমাকে বিয়ে করে নাও, তোমাকে আমি অনেক ভালোবাসি, তোমাকে ছাড়া আমি কোনো মতেই বাঁচতে পারবো না, আমি মরে যাব, বিয়ে করো আমাকে। আমি গিয়েছিলাম তোমার কাছে কাঁদতে কাঁদতে যে আমাকে বিয়ে করে নাও। হ্যাঁ, এত খারাপ দিন আসেনি আমার। হ্যাঁ, মিনিট দয়া, 1 মিনিট। তোমার নাম রজনী, তাই তো? তোমার কাছে কোনো প্রমাণ আছে? কোনো প্রমাণ দয়ার সঙ্গে তোমার বিয়ে হয়েছিল? বান্তুরের ওই পুরোহিত যে আমাদের বিয়ে দিয়েছিল, আর এই ছবিগুলো, আর এই ছবিগুলো কি মিথ্যে? স্যার, ওর ভালোবাসা আমাদের গ্রামের পুকুরের মতো শুকিয়ে গেছে। তোকে বলে দিন আমি ওকে ডিভোর্স দিয়ে দেব, কিন্তু এটা যেন ও না বলে আমাদের এই বিয়েটাই হয়নি। ডিভোর্স যখন বিয়েই হয়নি একটা তখন কাজ করো, তোমাদের গ্রামে ফোন করো, ওখানে তোমার পরিচিত লোকেরা রয়েছে, ওদের সাথে কথা বলো, স্পিকার ফোন অন করো। আর হ্যাঁ, বিশেষ করে সেই পরিবারের সঙ্গে যেখানে তোমরা স্টে করেছিলে। হ্যাঁ হ্যাঁ স্যার, ফোন করুন করুন, ওদের সামনে আমাদের বিয়ে হয়েছিল, ওরাও এসেছিল আমাদের বিয়েতে। হালুয়া লুচি। হ্যাঁ, হ্যালো, হ্যাঁ কমলা আন্টি, আমি দয়া বলছি মুম্বাই থেকে, চিনতে পেরেছেন? আরে দয়া, কি বাবা, তোমায় চিনতে পারবো না কেন? আমাকে হঠাৎ মনে পড়লো। রজনী ঠিকঠাক বাড়ি পৌঁছেছে তো? তোমার বাড়ি খুঁজতে অসুবিধা হয়নি তো? কমলা কাকি, ওকে তো আমি পেয়ে গেছি, কিন্তু ও তো আমাকে ভুলেই গেছে। কিন্তু ও বলছে যে ও আমাকে নাকি চেনেই না, আমাকে নাকি কোনোদিন দেখেইনি, আমাদের নাকি বিয়েটাই হয়নি। কি হয়েছে দয়া? রজনী কোনো ভুল করেনি তো? সেটাই বলছি দয়া। বন্ধ করে দাও। আমার আমার মাথায় কিচ্ছু আসছে না স্যার, এটা কি হচ্ছে? কেন কেন করছো তুমি এগুলো? কি উদ্দেশ্য তোমার? বলো কি উদ্দেশ্য তোমার? স্যার, স্যার আপনার বন্ধুরা এসেছে। আরে তোরা এখানে কি মনে আরে করে? হাই। আরে আমি ফোন করতেই যাচ্ছিলাম তোদের দুজনকে। আরে কেন আসতাম না, বৌদি ফোন করেছিল আমাদের, তাই তাড়াতাড়ি চলে এলাম। কিন্তু হয়েছেটা কি? বৌদি তুমি কাঁদছো কেন? আর আর এখানে রয়েছো কেন? দয়া, আরে তুই সত্যি কথা বল, কি করেছিস তুই বৌদির সাথে? কেন কাঁদছে বৌদি? আরে কিসের বৌদি, কার বৌদি? তোদের দুজনের মাথা খারাপ নাকি? আমরা বান্তর গেছিলাম 5 দিনের জন্য, ওখানে ট্রেকিং করেছি আমরা, শিরদেবাবুর বাড়িতে উঠেছিলাম আমরা, তারপরে ব্যাক করে এসেছি আমরা, ব্যাস। আর কি? আরে আমরা মিথ্যে বলছি না, তোর বিয়ে হয়ে গেছিল, আমার কাছে ছবিও আছে তো তার। দেখুন না দাদা, ও নাকি বলছে আমাদের নাকি বিয়েই হয়নি, ও নাকি আমাকে চেনেই না, ও আমাকে ভুলে গেছে, ও তো কিছুই মনে করতে পারছে না। এই দেখুন, এই দয়া, এই বৌদি, কমলা কাকি, আর এই তো আমরা। আরে এরকম নকল ফটো বানানো তো খুবই সহজ, কম্পিউটারে যে কেউ বানাতে পারে। হ্যাঁ, তো কম্পিউটারের সাথেই তো বিয়ে বিয়ে খেলা খেলতে পারতো, তা আমার জীবনটা কেন বরবাদ করলো বলুন? এবার আমি তোমাকে কোর্টে নিয়ে যাব। আমি লেখাপড়া শিখেছি, হ্যাঁ, তুমি আমাকে দুর্বল ভেবো না। স্যার, 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 উত্তর দিন স্যার। এটা কি সত্যি যে সিনিয়র ইন্সপেক্টর দয়া নিজের স্ত্রীর উপর অত্যাচার করছেন? অদ্ভুত ব্যাপার, আপনারা সত্যি কথা না জেনে যা খুশি বলে যাচ্ছেন আমার ব্যাপারে। আপনাদের কি মনে হয় আপনারা সিআইডি তে আছেন বলে নিজেদের পাওয়ারের মিসইউজ করতে পারবেন আপনারা? দেখুন,
আমরা সিআইডির লোকেরা না কোনো অন্যায় করি না কোনো অন্যায়কে সমর্থন করি, বুঝেছেন? এই মিডিয়া খবর পেল কি করে ভাই? আরে বুঝতে পারছি না ভাই, মনে হচ্ছে প্রতিবেশীরা ফোন করেছে। নমস্কার, নমস্কার। আমি সামন্ত, সমাজসেবক। আমি থাকতে এই দেশের নারীর ওপর কোনো অত্যাচার হতে পারে না। স্যার, আমি হলাম দামিনী। মহিলাদের অধিকারের লড়াইয়ের জন্য আমি একটা এনজিও চালাই। এই মেয়েটাকে ওর অধিকার নিশ্চয়ই পাইয়ে দেব। ইয়েস স্যার। হ্যাঁ, ঠিক আছে, ওকে। হ্যাঁ, স্যার মিনিট। স্যার দাঁড়ান স্যার, স্যার উত্তর দিন স্যার। স্যার রজনী ম্যাডাম, দয়া কি আপনাকে মারধর করেছে? আপনি আমাদেরকে বলতে পারেন। আমি আপনাদের কাছে একটাই অনুরোধ করব, আমার স্বামীকে ফিরিয়ে দিন আপনারা, আমার দয়াকে ফিরিয়ে দিন আপনারা। দেখো কেসটা অনেকটা গড়িয়ে গেছে। তুমি এই রজনীকে সঙ্গে নিয়ে নিজের বাড়িতে নিজের সঙ্গে রাখতে হবে। আর শোনো, হেড অফিসকে বোঝাতে হবে কোনো রজনীর সঙ্গে তোমার এই যে লেডিস সোশ্যাল ওয়ার্কার আছে না, দামিনী ম্যাডাম, সেও তোমার সঙ্গে থাকবে, এটা দেখার জন্য যে দয়া রজনীর সঙ্গে কোনো মিসবিহেভ করছে না। তার মানে স্যার আমাকে আমার বাড়িতে এই কার্টুনগুলোর সাথে থাকতে হবে? থাকতে হবে দয়া, যতক্ষণ না এই রজনী কে জানা যাচ্ছে তোমাকে থাকতে হবে। এখন তো স্যার এগুলো একটা খারাপ স্বপ্নের মতো মনে হচ্ছে। এমন মনে হচ্ছে যে আশপাশের দেশ থেকেও লোক আসবে এটা প্রমাণ করার জন্য যে এই রজনী আমার বউ। দয়া, যশবন্ত আর মনিকার খুন, আর তাছাড়া এই রজনী তোমার স্ত্রী সেজে তোমার বাড়িতে যে জোর করে চলে এসেছে, গন্ডগোল আছে দয়া, অনেক গন্ডগোল আছে। এরকম কিছু হতেই পারে না। আর এ কোনো অসহায় মেয়ে নয় স্যার। আমি ওর মুখের ওপর বন্দুক ধরেছিলাম, ওর মুখে কোনো রকম কৌতূহল বা ভয় কিচ্ছু ছিল না। স্যার এই রজনীও হয়তো কোনো পাকা অপরাধী হবে। ওর গ্রামে গিয়ে একবার খোঁজ নাও তো, দেখো আসল ব্যাপারটা কি। আর যতক্ষণ তোমরা একসঙ্গে থাকবে, এই রজনী আর দামিনী দুজনের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে, না হলে এরা দুজনে মিলে এমন ঝামেলা করবে। হ্যাঁ স্যার, এবার ওদের খেলা ওদের সঙ্গেই খেলবো। বলবি, যেখানে যশবন্ত আর মনিকা খুন হয়েছে সেখানটা খুব ভালো করে দেখো। দেখো কোনো না কোনো প্রমাণ তো নিশ্চয়ই পাওয়া যাবে। স্যার আমার এই এজেন্ট বাণীকেও খুব একটা ঠিক লাগে না, ওকেও তো সন্দেহ হয়। আমরা ওকে ভরসা করে কোনো ভুল করছি না তো? গেস্ট হাউসে একবার ফোন করো, দেখি একবার। হ্যালো, বাসন্তী আছে? হ্যালো, আমি বাসন্তী বলছি। আমি জানতাম এত সহজে আপনারা সন্দেহের তালিকার বাইরে আমাকে রাখবেন না। ব্যাস অবস্থা বোঝার জন্য ফোন করেছিলাম। তবে বাইরের আবহাওয়া কিন্তু খুব একটা ভালো না, তাই বাসন্তী এখন এখানেই থাকবে। যখন যাবে বলে যাবে। স্যার গেস্ট হাউসেই আছে। ঠিক আছে স্যার আমি আসছি। দেখি এই রজনী নতুন কোন চাল চালার জন্য তৈরি হচ্ছে। আপডেট দিয়ে যেও। স্যার আরে বলো মা, তুমি এখনো ঘুমোওনি? ঘুম আসছে না? না কিছু নয় আঙ্কেল। না না না, এটা বললে কেন হবে? কিছু তো ব্যাপার আছে, তাই না? বলো। আঙ্কেল ওই মা আমায় বলেছিল যদি আমি ওনার মতো ডিটেকটিভ হতে চাই তাহলে সবসময় সতর্ক থাকতে হবে, চোখ কান সবসময় খুলে রাখতে হবে। বাহ, ঠিক কথা বলেছো। তাহলে চলো, আমি তোমাকে একটা প্রশ্ন করছি, ঠিক ঠিক উত্তর দেবে। হ্যাঁ, মনে করে দেখো, তুমি ওখানে ওই আন্টিকে তুমি ফোন করেছিলে, তার আগে কি হয়েছিল? আমি বাইরে খেলছিলাম, খেলতে গিয়ে আমি পড়ে গেলাম, তারপর আমি ঘরে গিয়ে জামা বদলালাম, তারপর আবার খেলতে শুরু করলাম। তারপর খুব জোরে আওয়াজ হলো। আরে বাবা, তারপরে? দুষ্যন্ত আঙ্কেল বলেছিল যদি কখনো এরকম হয় তাহলে পানের দোকানে গিয়ে বানি আন্টিকে ফোন করতে, আর আন্টি না আসা অবধি ওখানেই থাকতে। সাব্বাস মা, ঠিক করেছো তুমি। যাও যাও ঘুমিয়ে পড়ো। হ্যাঁ আঙ্কেল,
মাসি আর দুষ্যন্ত আঙ্কেল আর কখনো ফিরবে না। হ্যাঁ, ব্যাস দাঁড়িয়ে যাও। মনিকা, তুমি? হ্যাঁ, এজেন্ট মনিকা। আতঙ্কবাদীদের সাথে হাত মিলিয়ে দেশের সঙ্গে বেইমানি করছো? কি করব এসিপি স্যার? দেখুন না, কত লজ্জার ব্যাপার। আমার সোনা চুরির প্ল্যানে আপনারা ফাঁসলেন না। ডায়না, তুমি এত খারাপ কাজ করবে আমি ভাবতেই পারিনি। তাহলে কি দুষ্যন্ত? কে? ও আমার নকল স্বামী? না না, ও তো মরে গেছে। ব্লাস্টের কয়েক মিনিট আগে আমার একটা কল এলো আর আমি বাইরে বেরিয়ে এলাম। প্রমাণ লোপাট করা তো আমাদের বাঁ হাতের কাজ। টপ এজেন্ট আমরা। টপের এজেন্ট? ভুল বুঝেছো তুমি। অপরাধী একজন সাধারণ মানুষ হোক বা টপের এজেন্ট হোক, আমাদের থেকে সে লুকোতেও পারে না, পালাতেও পারে না। মিশিকার লাল রঙের ফ্রক থেকে সোনার আড়ালে আতঙ্কবাদীদের মুক্তি। তার মানে এই ডাকাতের প্ল্যান এসব সাজানো ছিল। এরা আতঙ্কবাদীদের মুক্ত করতে চাইছে। আর এই ফ্রকের কারণে আমি আমার জীবন বাজি রেখে দয়ার নকল বউ হওয়ার নাটক করলাম, যাতে আমি দেখতে পাই সিআইডি মিশিকার ফ্রক থেকে কোনো ইনফরমেশন পাইনি তো। কিন্তু আফসোস, আমি এই কাজটাই করতে পারলাম না। তাহলে এই ঝুট ঝামেলাটাই হতো না। এখনো কিন্তু খেলাটা পাল্টে যায়নি। আমাদের ফাঁসিতে ঝোলাবে। এবার দেখো এখান থেকে বেরোনোর পর আমি তোমাদের সাথে কি করি। করবে তো তখন যখন এখান থেকে যেতে পারবে। ঠাকুরপো, তুমি না একটু বেশি কথা বলো। চলো গাড়ির ভেতরে চলো, চলো। আর যেতে না চাইলে একবার পেছনের দিকে তাকাতে পারো। বানি, দামিনী আর মিশিকা, এদের তিনজনকে বোম দিয়ে উড়িয়ে দিতে আমাদের 3 সেকেন্ডও লাগবে না। বুঝতে পেরেছো তো? গাড়িতে গিয়ে বসো সবাই, তাড়াতাড়ি। এই চল রে। অভিজিৎ, পুরবি, দয়া। এই চল, চল ওদিকে, দাঁড়া এখানে। তোমাদের কি মনে হলো আমরা এখানে এমনি এসছি? তৈরি না হয়েই? প্রাণেশ্বরী, এসো।
আপনার আসল শ্বশুর বাড়ি যাওয়ার সময় এসে গেছে, চলুন। চলো তাড়াতাড়ি উঠে পড়ো, চলো চলো চলো। তুমি ঠিক আছো মা? হ্যাঁ। সবাইকে তো ধরেছো, কিন্তু আসল খেলোয়াড় তো এখনো ঠিক জায়গায় লুকিয়ে বসে আছে। ওকেও ধরে ফেলবো স্যার, কিন্তু এই মিসিকার কি হবে স্যার? স্যার, একটা অরফানেজের কিছু লোকেদের আমি চিনি। মিশকার ব্যাপারে আমি ওদের সঙ্গে কথা বলতে পারি। না, আমি আঙ্কেলের সাথেই থাকবো। আচ্ছা ঠিক আছে, কোনো ব্যাপার না, তুমি আমাদের সাথে